সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা গত একদিন একটা ভিডিও পাঠিয়েছিলাম আমি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের উপরে। তা এরপরে বাকি কিছুটা আমাদের থেকে গিয়েছিল, 15 অঙ্কগুলো থেকে গিয়েছিল সংক্ষিপ্ত উত্তর টাইপ যেগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তারপরে আমরা অংশীদারি কারবারের নতুন একটা চ্যাপ্টার, পাটিগণিতের চ্যাপ্টার, আমরা সেখানে চলে যাবো। হ্যাঁ, তা সকলকে স্বাগত জানিয়ে আমি প্রথম আবার শুরু করছি। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 10, এখান থেকে শুরু করছি। এর 15 অঙ্কগুলো বাকি আছে, আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, কি বলেছে। দুটো বৃত্ত আছে, তারা পরস্পরকে ছেদ করেছে, তাই তো? আচ্ছা, এবার এটা যোগ করা হলো। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, আর এর কেন্দ্রের সঙ্গে এগুলো যোগ করা আছে। না, এখানে একটা সরলরেখা নেওয়া হয়েছে, ও সোজা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সরলরেখাটা সোজা বাড়িয়ে দিয়েছে বিন্দুতে, এর সঙ্গে এটা যোগ আছে, আবার এটার সঙ্গে এটা যোগ করা আছে। আচ্ছা, এই কোণটা বলে দিয়েছে x ডিগ্রি, এটার মানটা আমাদের বের করতে হবে। আর এই কোণটা বলা আছে 150 ডিগ্রি, এই তো? এটা নাম হচ্ছে এ বি, না এ আর, এটা বি, এটা সি, এটা ডি, এটা কিউ, আর এখানে পি নাম আছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা আমি যোগ করলাম, এই কেন্দ্র পি, এর সঙ্গে এটা যোগ করে দেব, এটা পি। যে আমাদের কি চেয়েছে, x এর মানটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো এটা 150 ডিগ্রি বলেছে, সেই হিসাবে এই কোণটা কত, বিসিডি কোণটা খেয়াল করে দেখো। এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, তার এটা বহিস্থ কোণ, সেই কোণটা নিশ্চয়ই অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তার মানে এটা 150, মানে এই কোণটা কত, 150 ডিগ্রি। ঠিক আছে? তাহলে যেহেতু এই কোণটা এটা বহিস্থ কোণ, মানে এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এটার সঙ্গে এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এটা 150 পেয়ে গেলাম। আচ্ছা, আবার খেয়াল করে দেখো, এই বিডি উপচাপের, এই অধিচাপটার পরে, বড় চাপের পরে এই দিকের কোণটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে বিকিউডি কোণটা, বিকিউডি এটা কি কোণ, প্রবৃদ্ধ বিকিউডি, তাই তো? প্রবৃদ্ধ বিকিউডি, এর মানটা নিশ্চয় 2BCD হবে, তাই তো? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, আমরা সেটাই জানি। সেই হিসাবে এটা যেহেতু 150, তাহলে এই কোণটা তার দ্বিগুণ হয়ে গেল, 300 ডিগ্রি হয়ে গেল। 2 গুণিত 150 মানে কত হয়ে গেল, 300 ডিগ্রি। এইটা যেই 300 হয়ে গেল, তাহলে বলতো x কোণটা আবার কি করে বের করতে পারবো। অতএব x কোণ মানে হচ্ছে শুধু বিকিউডি, বিকিউডি সমান x ডিগ্রি সমান কত হয়ে গেল, 360 ডিগ্রি থেকে 300 বিয়োগ করে দিলাম, কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আবার x এর মানটা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। চলো বোঝাতে পারলাম। এটা আমি আরেকবার বলে দিচ্ছি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল। যে এটা সমান হয়ে গেল, এই কোণটার এবার দেখো এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ, আর এই প্রবৃদ্ধ বিকিউডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা 150 মানে তার দ্বিগুণ, এটা কত হয়ে গেল, 300। এটা যেই 300 হয়ে গেল, একটা বিন্দুকে কেন্দ্র করে টোটাল 360 ডিগ্রি কোণ হয়, সেই হিসাবে 360 থেকে আমরা 300 বিয়োগ করে কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। একই অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি আছে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এই একটা বৃত্ত, একটা বৃত্ত। আচ্ছা, দুটো সরলরেখা এই তাদের ছেদ বিন্দু দিয়ে গিয়েছে, বাড়িয়ে দিলাম, আমরা এটাকে যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, আর এটাও যোগ করা আছে। এটা এ বি সি ডি, আর এটা পি কিউ বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এই কোণটা বলা আছে 84 ডিগ্রি, আর এই কোণটা বলা আছে 80 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কিউবিসি, কিউবিসি মানে এই কোণটা চেয়েছে, আর বিসিপি কোণ চেয়েছে। দেখো, এটা হচ্ছে বিসিপি মানে এই কোণটা চেয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, এইটা 80 ডিগ্রি মানে তাহলে এটা বহিস্থ কোণ,
এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এটা এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, তাহলে সেই হিসাবে এটা 80 ডিগ্রি, মানে এটা কত হয়ে গেল 80 ডিগ্রি। আর এটা 84, মানে একই নিয়মে তাহলে এটাও কত হয়ে গেল 84 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে তো? এটা তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এই কোণটার সঙ্গে কোণটা সমান হবে, এটা 80 ডিগ্রি মানে এটা 80 ডিগ্রি, আর এটা 84 মানে তাহলে এটাও 84। সে এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা কি হয়ে গেল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে, মানে এইটার এটা যোগফল কত হবে 180 ডিগ্রি। সেই হিসাবে তাহলে কিউবিসি কোণটা কি করে পাবো আমরা, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে হয়ে গেল 100 ডিগ্রি। এই একটা পেয়ে গেলাম। আর একটা কোণ কি চেয়েছে, বিসিপি কোণ। বিসিপি কোণটাও দেখো, খেয়াল করে দেখো, এই কিউবিসিপি এই যে বৃত্তস্থ চতুর্ভুজ তারও এটাও হচ্ছে কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ বিপরীত কোণ। বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেই হিসাবে তার মধ্যে একটা কোণ 84, তাহলে আরেকটা কোণ কি করে পাবো, 180 থেকে 84 বিয়োগ করলে পেয়ে গেলাম 96। আমি আরেকবার বলে দিচ্ছি দেখো, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ এটা বহিস্থ কোণ আর এটা অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, সেই হিসাবে এটা 80 মানে এটাও 80 হয়ে গেল। একই রকম ভাবে এটা 84 মানে এটাও 84 হয়ে গেল। আচ্ছা, আবার এই বৃত্তস্থ চতুর্ভুজের কিউবিসিপি এর এই কোণটা মিলে 180 হবে, সেই হিসাবে 180 থেকে 80 বিয়োগ করে আমরা কত পেয়ে গেলাম 100 ডিগ্রি। আর এটা হলো কত হবে 180, সেই হিসাবে 180 থেকে আমরা 84 বিয়োগ করে পেয়ে গেলাম 96 ডিগ্রি। এই দুটো আমাদের আনসার চেয়েছিল। তাহলে দুইটাও হয়ে গেল আমাদের। চলে আসছে আমরা 3 নম্বর অঙ্কে। আচ্ছা, এখানে একটা বৃত্ত, তার কি হয়েছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, টাকা ভুল হলো। আচ্ছা, আর কি দিয়েছে, আচ্ছা এরকম দিয়েছে তো যে এটা পি পি নাম, এটা কিউ নাম, ছবি এখানে এঁকেই দিয়েছে দেখো, এটা এ, আচ্ছা বি, এটা সি, এটা ডি। আচ্ছা দেওয়া আছে এই কোণটা দেওয়া আছে ষাট ডিগ্রি, আর এবিসি কোণ দেওয়া আছে, এবিসি কোণ দেওয়া আছে কত 80 ডিগ্রি। এই দুটো কোণ দিয়েছে আমাদের, এইটার এটা চেয়েছে, তাই তো? আচ্ছা, প্রথমে তো এই ত্রিভুজ লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজের তিনটে কোণ মিলে কত ডিগ্রি হবে 180 হবে। তার মধ্যে দুটো কোণ তো আমরা জানি, তৃতীয় কোণটা নিশ্চয়ই 180 থেকে কি বিয়োগ করব আমরা, তাহলে কি কোণ পেয়ে যাচ্ছি, সিপিডি কোণ, তাই তো? 180 ডিগ্রি থেকে কি বাদ দিয়ে দিচ্ছি, 80 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটো কোণ বাদ দিয়ে দিলাম আমরা। বাদ দিলে কত হয়ে গেল 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল 40 ডিগ্রি। একটা কোণ আমরা পেয়ে গেলাম, এই কোণটা 40 ডিগ্রি। এটা আমরা 7-8 এই নিয়মটা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণ মিলে যেহেতু কত হয় টোটাল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা 80 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তার তৃতীয় কোণটা আমরা কত পেয়ে গেলাম 40 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ করে পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা কোণ কি বের করতে হবে আমাদের, এটা বের করতে হবে। এটা করতে গেলে দেখো, খেয়াল করে দেখো, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ তার এইটা মিলে কত ডিগ্রি, নিশ্চয়ই 180 হবে, কারণ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। তার মধ্যে এটা 80 ডিগ্রি, তাহলে সেই হিসাবে এটা কত হয়ে যাবে 100 ডিগ্রি হবে এটা, তাই তো? এটা মিলে তো 180 হবে টোটাল, তার মধ্যে এটা 80 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 100। এবার এই গোটা বড় ত্রিভুজের আমরা বিকিউসি কোণ বের করব, তাই তো? বিকিউসি কোণ কি করে পাবো, এখানেও সেই 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফল বাদ চলে যাবে, 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি বিয়োগ করলে কত হয়ে গেল এটা 20 ডিগ্রি। তাহলে আমরা তৃতীয় কোণ এটা কত পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিছু তেমন কোনো জটিলতা নাই এটা অঙ্কটার মধ্যে। দেখো, এই যে ত্রিভুজের এটা দেওয়া ছিল, আমরা তৃতীয় কোণটা 180 থেকে বিয়োগ করে পেয়ে গেলাম, যে কোণটা পেয়ে গেলাম। তারপরে এবার এটা 80, এবারে এই বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজটাকে কাজে লাগিয়ে এটা 80 মানে এটা কত হবে 100, এবার এটা 100 এটা 60, তাহলে এই কোণটা তৃতীয় কোণটা আমরা কত বের করে নিলাম 180 থেকে বিয়োগ করে এটা 20 ডিগ্রি পেয়ে গেলাম। হ্যাঁ,
3 নম্বরটা হয়ে গেল আমাদের। চলে আসছি 4 নম্বরে। আচ্ছা, একটা বৃত্তের আচ্ছা এসি ব্যাস বলা ছিল, এসি ব্যাস, তাই তো। আর এটার সঙ্গে এই নামটা ছিল এ বি সি ডি, এটা ই নাম ছিল এই। আর এই কোণটা বলা আছে আমাদের 10 ডিগ্রি। এই কোণটা কত বলা আছে? 10 ডিগ্রি। দিয়ে আমাদের চেয়েছে বিইডি কোণ। বিইডি কোণ মানে হচ্ছে এই যে এই কোণটা, টোটাল এই কোণটা আমাদের চেয়েছে, তাই তো। এই কোণটা আমাদের বের করতে হবে টোটাল। আচ্ছা, এটা কিন্তু ব্যাস, হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে কত, এটা একটা ব্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বলা আছে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, না এটা 80 ডিগ্রি কোণ বলা আছে। এটা আমি যোগ করে দিই, এটা যোগ করা আছে দেখো এখানে, এটা ও নামটা এখানে দিলাম। এই কোণটা বলা আছে কত? 80 ডিগ্রি। এটাও বলা আছে 80 ডিগ্রি। যে আমাদের চেয়েছে এই কোণটা চেয়েছে। আচ্ছা, এটা করতে গেলে আমরা কি করব দেখো, এটা 80 ডিগ্রি তো, আচ্ছা এই কোণটা কত হবে? এটা একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা নিশ্চয়ই 40 ডিগ্রি হবে এটা, তাই তো। ওই কোণটা কত হয়ে গেল? 40 ডিগ্রি। আর এইটা যদি আমরা যোগ করি, এইটাকে আমরা যোগ করে দিলাম, হ্যাঁ অঙ্কন, এটা অঙ্কন করে দিলাম, এটা আসলে অঙ্কন। তাহলে এই যে এটা এই এবি আমরা যোগ করেছি, এবি যোগ করার ফলে খেয়াল করে দেখো এইটা 80 ডিগ্রি মানে এই দিকের কোণটা কত ডিগ্রি? নিশ্চয়ই এটা 100 ডিগ্রি, কারণ টোটালটা একটা সরল কোণ হবে। এটা 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি মানে সেই হিসাবে এটা কি কোণ? বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এর অর্ধেক, এটা কত হয়ে গেল? 50। এটা যেই 50 হয়ে গেল সেই হিসাবে সঙ্গে সঙ্গে এর একই বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা কত হয়ে গেল? 50 ডিগ্রি হয়ে গেল। এটা 50 ডিগ্রি হওয়া মানে এইটা একান্তর কোণ, সেটাও কত হয়ে গেল? এটা 50 ডিগ্রি। দেখো এটা একান্তর কোণ হিসেবে 50 আসলো। আচ্ছা, তাহলে আমরা কি টোটাল বিসিডি কোণটা কত পেলাম? বিসিডি কোণটা পেলাম কি একটা 40 ডিগ্রি, একটা 10 ডিগ্রি, আর একটা কত? 50 ডিগ্রি। যোগ করে কত হয়ে গেল? টোটাল 100 ডিগ্রি, তাই পেলাম তো। এই টোটাল কোণটা বিসিডি কোণটা 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হবে? পরস্পর সম্পূরক। সেই হিসাবে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটা কত ডিগ্রি করে পাবো? তখন বিডি কোণটা আমরা পাচ্ছি 180 থেকে 100 ডিগ্রি বিয়োগ করলে কত হয়ে গেল? 80 ডিগ্রি। হ্যাঁ, অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, একটু জটিল আছে অঙ্কটা, হ্যাঁ, না বুঝে ভালো করে না বুঝে নিলে পারবে না তোমরা। দেখো প্রথমে আমরা কি করলাম? এই এবি যুক্ত করে নিলাম, হ্যাঁ। এবার এই কোণটা 80 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটাকে কেন্দ্রস্থ কোণ হলে এর সাপেক্ষে এসিবি কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। তাহলে এটা 80 ডিগ্রি মানে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 40 ডিগ্রি হলো এটা। আচ্ছা, এটা 40 পেয়ে গেলাম, এটা 10 বলাই আছে থাক। আচ্ছা, আবার খেয়াল করে এটা 80 মানে তাহলে এই দিকের কোণটা কত? 100, কারণ টোটালটা মিলে তো একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এটা যেই 100 হয়ে গেল, এবার বিওসি কোণটা কি হয়ে গেল? এটা কেন্দ্রস্থ কোণ। তার সাপেক্ষে বিএসি কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে সেটা কি হয়ে যাবে? এর এটা অর্ধেক হয়ে গেল 50 ডিগ্রি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো এই বিসি এই উপচাপটার উপরে বিএসি এবং বিইসি একই বৃত্তাংশস্থ কোণ, তাই তো। তাহলে এটা 50 হলে সেই হিসেবে এটাও 50। আচ্ছা, যে এটা 50 হয়ে গেল, খেয়াল করে দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল দেওয়া আছে, দেখো এটার সঙ্গে কোন তীর চিহ্ন দেওয়া মানে সমান্তরাল। তার মানে এইটা 50 হলে এর একান্তর কোণ এটাও কত হয়ে গেল? 50 ডিগ্রি। যেটা এই কোণটা হয়ে গেল 50, তাই তো। তাহলে এটা 50 পেয়ে গেলাম, এই কোণটা পেলাম 10 বলাই আছে, আর এটা 40 পেয়ে গেলাম আমরা। টোটাল এই কোণটা কত হয়ে গেল? তিনটে যোগ করলে 40, 10 আর 50 যোগ করে আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি। টোটাল কোণটা 100 ডিগ্রি পেয়ে গেলাম।
তখন এবার এই গোটা বৃত্তস্থ চতুর্ভুজ BCD, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা মিলে কথা হবে। বৃত্তস্থ বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক হয়, সেই হিসাবে এটা 100 ডিগ্রি হওয়া মানে এই কোণটা কত হয়ে গেল, 180 থেকে 100 বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কত, 80 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের BD কোণটা পেয়ে গেলাম 180। আচ্ছা, চলে আসছি আমরা শেষ অঙ্কটায়। 5 অঙ্কটায় চলে আসছি। কি বলেছে, একটা বৃত্ত AOB যোগ করে বাড়ানো আছে, দেখো এটা AOB, এটা ই আছে না। আচ্ছা, আর কি আছে, CD, আর দেওয়া আছে, এটা যোগ করা আছে, এটা যোগ করা আছে, আর এটা যোগ করা আছে। এই একটা চিত্র আমাদের দিয়ে দিয়েছে, যার AOD কোণ মানে এই কোণটা বলা আছে কত ডিগ্রি, এই কোণটা বলা আছে 140 ডিগ্রি। আর দেওয়া আছে CAB, এই কোণটা বলা আছে কত, CAB কোণ আছে 50 ডিগ্রি। এই দুটো আমাদের বলা আছে, তাই তো? আমাদের বের করতে হবে BED কোণ, মানে এই কোণটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা খুব সহজভাবে ভাববো, দেখো খেয়াল করে দেখো যে AOD কোণ যদি 140 হয় তাহলে প্রবৃদ্ধ AOD কত হবে, প্রবৃদ্ধ AOD নিশ্চয় 360 থেকে 140 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা, কত পেয়ে গেলাম, এটা 360 থেকে 140 বিয়োগ করলে 220 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে টোটাল এই কোণটা পেয়ে গেলাম 220, পেলাম তো? এবার ABD এই বৃত্তচাপের পরে, ABD ভালো করে খেয়াল করে দেখো, ABD বৃত্তচাপের পরে AOD টা হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ AOD টা কেন্দ্রস্থ কোণ, আর এটা কি, আর এটা হচ্ছে ACD হচ্ছে কি, বৃত্তস্থ কোণ, তাই তো? ACD হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অথবা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে সেই হিসেবে আমরা ACD কোণটা কত পেয়ে গেলাম, ACD কোণটা পেয়ে গেলাম, তাহলে এই 220 ডিগ্রির অর্ধেক হয়ে যাবে, কত হয়ে গেল, 110 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 110। তাহলে খেয়াল করে দেখো, এবার এটা গোটাটাতে একটা ত্রিভুজ কিন্তু, তাই তো? এই সে একটা ত্রিভুজ, তার দুটো কোণ পেয়ে গেছে, 110 আর এটা 50। তাহলে আমরা তৃতীয় কোণ নিশ্চয়ই বের করে দিতে পারবো। তাহলে কোণ BED কি করে পাবো, 180 ডিগ্রি থেকে কি বাদ যাবে এই দুটো কোণ 110 আর 150, এই শুধু 50 যোগ করলে কত আসছে, 180 থেকে বাদ গেল 160, বিয়োগ করে হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা কিন্তু এটা বেশ সহজ অঙ্ক, কিন্তু খুব সহজ বলা যাবে না, মোটামুটি ভালো অঙ্ক একটা। আচ্ছা, আমাদের AOD কোণটা বলা ছিল, সেই হিসাবে প্রবৃদ্ধ AOD কোণটা আমরা আগে বের করে নিলাম, মানে এই টোটাল কোণটা 220 পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো, ABD বৃত্তচাপটার পরে প্রবৃদ্ধ AOD টা কেন্দ্রস্থ কোণ, আর ACD টা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। তার মানে এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে গেল, এই কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণটা অর্ধেক হয়ে যাবে, সেই হিসাবে 110 ডিগ্রি পেয়ে গেলাম, তাই তো? এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 110। যে এটা 110 পেয়ে গেলাম, এবার গোটা বড় ত্রিভুজটাকে আমরা যদি লক্ষ্য করি, তার একটা কোণ 50, একটা 110, তৃতীয় কোণটা নিশ্চয়ই আমরা পেয়ে যাব 180 থেকে ওই দুটো কোণের যোগফলটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কত পেয়ে গেলাম আমরা, 20 ডিগ্রি। তাহলে আমরা তৃতীয় কোণটা বের করে দিলাম। আমাদের তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের সব কোষে দেখি সব কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি এবার অংশীদারি কারবার। খুব সহজ একটা চ্যাপ্টার, পাটিগণিতের চ্যাপ্টার, অংশীদারি কারবার। এটা হচ্ছে কোষে দেখি 14। আচ্ছা, এই কোষে দেখি 14তে, আচ্ছা কোষে দেখি 14 চলে এসেছি আমরা। তা এই অংশীদারি কারবার আমি লিখে নিচ্ছি এখানে, এটা অংশীদারি কারবার। আচ্ছা, এই চ্যাপ্টারটা নিয়ে একটু সামান্য বলে দিই, ইন্ট্রোডাকশন দিয়ে দিই একটু। প্রচণ্ড সহজ জিনিস, পাটিগণিতের জিনিস, যে জিনিসটা আছে পরের দিকে, একটু পরের অঙ্কগুলো থেকে। প্রথম দিকের অঙ্কগুলো তোমরা দেখো সব করেছো, এই টাইপের অঙ্ক প্রচুর 7, 8, 9 প্রচুর এই ধরনের অঙ্ক করেছো।
আমরা চলে যাচ্ছি, সেটা একটু বুঝিয়ে নিই জিনিসটা কি। অংশীদারি কারবার হচ্ছে পার্টনারশিপ বিজনেস বলা হয়, হ্যাঁ। অর্থাৎ যখন কোনো একটা ব্যবসা দুজন, মিনিমাম দুজন বা তিনজন বা চারজন বা 10 জন বা 20 জন 100 জনও হতে পারে, মিলে যখন একটা ব্যবসা করা হবে তখন সেই ব্যবসাটাকে বলা হবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তা সেই বিজনেসে তাহলে কি বললাম, মিনিমাম কজন লাগবে, দুজন ছাড়া কিন্তু পার্টনারশিপ বিজনেস চলবে না, হ্যাঁ। আচ্ছা, দুজন ছাড়া পার্টনারশিপ বিজনেস চলে না, সেই জন্য তাহলে অংশীদারি কারবার অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে অংশীদারি কারবারে অন্তত কজন প্রয়োজন হয়, তাহলে মিনিমাম 2 জন প্রয়োজন হয়, হ্যাঁ। আচ্ছা, এই অংশীদারি কারবার দু রকমের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি, তাহলে অংশীদারি কারবার 2 রকমের, একটা সরল অংশীদারি আর একটা হচ্ছে কি মিশ্র অংশীদারি। এই মিশ্র অংশীদারি কারবারটাই মেইনলি অঙ্কগুলো আসে আমাদের পরীক্ষাতে। সরল অংশীদারিটা এটা আমরা শিখে এসেছি, যতটা আগে করেছি, তেমন কিছু কঠিন কিছু না। অর্থাৎ কোনো একটা ব্যবসা আমরা করলাম, আমি ব্যবসা করার পর হয়তো আমার 2 জন মিলে করতে পারি, 3 জন মিলে করতে পারি, 4 জন মিলেও করতে পারি। ব্যবসাটা শুরু করলাম, পরে আমরা যে যেমন টাকা মূলধন দিলাম, যে বেশি মূলধন দিল সে নিশ্চয় লাভটা বেশি পাবে, যে মূলধন কম দিল সে লাভটা কম পাবে, হ্যাঁ। লোকসান হলেও সে একই রকম ভাবে, যে মূলধন বেশি দিয়েছে তার লোকসান বেশি হবে, যে মূলধন কম দিয়েছে তার লোকসান কম হবে। অর্থাৎ লাভ বা লোকসানটা সর্বদা কিসের অনুপাতে নির্ধারিত হবে, মূলধনের অনুপাত। বারবার এই একটা কথা আসবে, মূলধনের অনুপাতে। অর্থাৎ আমরা যেমন টাকা দিয়েছি সেই টাকার অনুপাতে আমাদের লাভ হোক লোকসান হোক সেগুলোকে আমরা ক্যালকুলেশন করব। যদি লাভ হয় তাহলে মূলধন অনুপাতে যে বেশি মূলধন দিয়েছে সে নিশ্চয় লাভ বেশি পাবে, আবার যখন হবে লস হবে বা অর্থাৎ লোকসান হবে তখন যে মূলধন বেশি দিয়েছে তার লসটা বেশি হবে। তাহলে অংশীদারি কারবারে লাভ বা লোকসানটা কিসের উপর নির্ভর করে, যে ওয়ার্ডটা সেটা হচ্ছে মূলধনের অনুপাত, হ্যাঁ। তা এটা সরল অংশীদারির ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা আসবে না। সরল অংশীদারি কোনগুলোকে বলবো, যে অংশীদারি কারবারগুলো একটা নির্দিষ্ট সময় টাকা দিয়েছি, আমরা সবাই একসঙ্গে টাকা দিয়েছি, ব্যবসার হিসাবটা যখন করতে যাচ্ছি একই সময় হিসাবটা করছিল, হয়তো 1 বছর পরে টোটাল হিসাবটা করলাম যখন, কিন্তু টাকাটা আমরা প্রথমে একই সঙ্গে একই টাইমে দিয়েছি। অর্থাৎ তাদের মূলধনটা খাটার যে সময়টা সেটা সেম এক, সেক্ষেত্রে সেই অংশীদারিটাকে বলা হয় সরল অংশীদারি। কিন্তু যদি আমরা টাকা পয়সাগুলো কি হয় কম বেশি সময় আগে পিছিয়ে দিই, কেউ প্রথমে বছরে প্রথমে দিল, 2 মাস বা 3 মাস পরে আবার কেউ কিছু আরও টাকা দিল, আরও দিতে পারে, আবার কিছুদিন পরে হয়তো দেখা গেল আরেকজন টাকা তুলেও নিতে পারে, সে নিতেই পারে, সেটা ব্যবসার একটা নিয়ম। সে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে যে অংশীদারি কারবার আছে সেটাকে বলা হবে মিশ্র অংশীদারি। এই মিশ্র অংশীদারিটাই একটু জটিল, সামান্য একটু জটিল, সেটা আমি আজকে একটু শিখিয়ে দেবো। আর মূলত আজকে হচ্ছে সরল অংশীদারি, এটাই অঙ্কগুলো হবে। সরল অংশীদারি কারবারের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। আমাদের যে অনুপাতে টাকাগুলো দেওয়া হবে সেই অনুপাতে, মানে মূলধনের অনুপাতে আমরা তাদের লাভগুলোকে বের করে দেবো। এটা মাথায় ঢুকলো। তাহলে একের অঙ্কগুলো দেখো, খেয়াল করে 1, 2 কোনো অসুবিধা হওয়ার কথা না, হ্যাঁ। 1 নম্বর 2 নম্বর অঙ্ক খুব সহজ অঙ্ক। 1 নম্বর অঙ্কে দুজনের মূলধনের অনুপাত বের করে নেব, করে নিয়ে এই যে লাভটা হয়েছিল সেই লাভটাকে আমরা কি অনুপাতে বের করে নেব, এটা সরল অংশীদারি, হ্যাঁ। 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক সব সরল অংশীদারি, কোনো জটিলতা নাই, কিছু না, এগুলো আমরা করে এসেছি। তবু একটু বলে দিই যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলোর ক্ষেত্রে মূলধন অনুপাত বের করে নিয়ে মূলধনের অনুপাতে এই যে লাভটা 16,800 টাকা, সেই লাভটাকে আমরা আনুপাতিক হারে বের করে দেবো। বহু অঙ্ক করেছি এই টাইপের অঙ্ক আমরা। তাহলে সরল অংশীদারি কারবারে যে একের অঙ্কটা আমরা নিশ্চয় করতে পারছি, কোনো অসুবিধা হবে না। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একই রকমই মূলধন অনুপাত বের করে নিলাম, 3 জন আছে, 3 জনের মূলধন অনুপাত বের করে নিলাম। মূলধনটা অনুপাত কত আসবে 2 এর অঙ্কটার ক্ষেত্রে, 15,000 ইস্টু কত 10,000 ইস্টু 25,000। এই যে মূলধন অনুপাতগুলো আমরা বের করে নেব, 3টে শূন্য করে কেটে যাচ্ছে, 15 ইস্টু 10 ইস্টু 25, 5 দিয়ে কেটে গেলে 3, 2, 5, তাই তো হলো তো। এবার প্রথম মোট লোকসান কত বলা আছে, মোট লোকসান মানে লস হয়ে গেছে যেটা, হ্যাঁ, টাকাটা লাভ না হয়ে তাদের ব্যবসাতে লাভ লোকসান দুটোই হয়, এখানে হয়তো লস হয়ে গেছে এত টাকা, 3,000 টাকা। তাহলে প্রথম কে ছিল, প্রথমে প্রিয়ম,
প্রিয়মের, তাহলে প্রিয়মের লোকসান কি হবে, প্রিয়মের লোকসান, এই যে মোট লোকসান ইনটু আনুপাতিক ভাগাহার, তার অনুপাত 3, প্রিয়মের অনুপাত 3, আর অনুপাতের যোগফলগুলো কত হচ্ছে 3 যোগ 2 যোগ 5, দিয়ে কত হয়ে গেল 3000 ইনটু 2 এর 10, 0 0 কেটে গেল 600 টাকা। প্রিয়মের লোকসান 600 টাকা। একই রকম ভাবে আমরা সুপ্রিয়ার লোকসান, বুলুর লোকসানটাকে আমরা আনুপাতিক ভাগাহারে বের করে দিতে পারবো। তাহলে 1 এর 2 এর অঙ্ক কোনো অসুবিধা হওয়ার কথা না কারো। 3 এর অঙ্কটার ক্ষেত্রে আমি একটু জাস্ট বলে দিই। 3 এর অঙ্কটার ক্ষেত্রে দেখো দুজনে একটা কে ছিল, শোভা আর মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। হ্যাঁ, 2,50,000 টাকা গাড়ি কিনেছে। এখানে যে টাকাটা দিয়েছে পরে বলা আছে দেখো, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। হ্যাঁ, তাহলে এই 25,000 টাকার ভিতরে শোভার 1.5 গুণ টাকা আছে, মাসুদের 1 গুণ টাকা আছে। তা আমরা ওইটাকে একটু সহজভাবেই করব। ধরি মাসুদের মূলধন x টাকা, ধরি মাসুদের মূলধন x টাকা, তাহলে শোভার মূলধন কি হবে এবার, শোভার মূলধন x ইনটু নিচে তার 1.5 গুণ মানে 3 এর 2, 3x/2। তাহলে শোভা আর মাসুদের মূলধনের অনুপাত, শোভা ইসটু মাসুদ কি আসবে, এই 3x/2 ইসটু x, x কেটে গেল, 3 এর 2 ইসটু 1 সমান 3:2। এই যে সরল, এটা তো জটিল অনুপাত, এখান থেকে সরল অনুপাত আনতে গেলে 2 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, তাহলে 2 কেটে গেল, এখানে 2 1 2 হয়ে গেল। ঠিক আছে, 3:2 কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে শোভা মাসুদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম তো। এরপরে দেখো খেয়াল করে দেখো, 2,50,000 টাকা দিয়ে কিনে তাহলে বিক্রি করলো 2,62,500 টাকায়। তাহলে আমরা লাভ হলো কত টাকা, নিশ্চয় লাভ হয়েছে এখানে। ওই 2,62,500 থেকে আমরা 2,50,000 বাদ দিলে 12,500 টাকা লাভ পাবো। সেই 12,500 টাকাটাকে তখন এই 3:2 অনুপাতে আনুপাতিক ভাগাহারে বের করবো। তাহলে এই অঙ্কটা পারছো সবাই করতে। চলে আসছে 4 এর অঙ্কে। আচ্ছা, 4 এর অঙ্ক 3 জনের মূলধন দিয়েছিল, লোকসান আছে, মানে 2 এর অঙ্কের মতো 4 এর অঙ্কটা। হ্যাঁ, একবার সেম অঙ্ক, মূলধন অনুপাত বের করব, দিয়ে যে লোকসান হয়েছে 18,000 টাকা সেটাকে আনুপাতিক ভাগাহারে বের করব। আচ্ছা, 5 এর অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদা টাইপ আছে সামান্য। আগে 3 জনের মূলধন দেওয়া আছে, সেই মূলধনের অনুপাত বের করে নেব, তাই তো। 5 এর অঙ্কটাই 3 জনের মূলধনের অনুপাত বের করে নেব। ওই যে কত কত আছে মূলধন, 65,000 না 6,500 টাকা, আর 5,200 টাকা, আর এটা হচ্ছে 9,100 টাকা, তাই তো। এগুলোর সব অনুপাত করলে 65:52:91, 13 দিয়ে কেটে যায় দেখো, 5 13 65, 4 13 52, 7 13 91, হলো তো। এরপরে একটু জটিলতা আছে সামান্য, যে কি বলেছে যে তাদের যে 14,400 টাকা লাভ হয়েছে তার 2/3 অংশ সমান ভাগে। তা এই 14,400 টাকা 2/3 অংশ, 2/3 অংশ কত আমরা বের করে নেব, এটা কেটে যাবে নিশ্চয়, 3 4 12, 3 8 24, তাহলে 4800, তাহলে 9,600 টাকা। এই 9,600 আর বাকি লাভ হচ্ছে এই 14,400 থেকে 9,600 টাকা বাদ দিলাম, 4,800 টাকাটা। আচ্ছা, কি হয়েছে, এই তারা যে লাভ হয়েছিল টোটাল, সেই লাভটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছে আগে। একটা 2/3 অংশ, সেটা মানে 9,600 টাকা, আর বাকিটা কত হচ্ছে 4,800 টাকা। এই টাকাটাকে তারা কি ভাবে ভাগ করেছে, তারা সমান ভাগে ভাগ করে। এটা মূলধন অনুপাতে যায়নি, তারা সমান ভাগে মানে 3 দিয়ে ভাগ হবে। 3 জন আছে তো এখানে, তাহলে এটাকে কয়টা ভাগ করতে হবে, 3 জন, 3 দিয়ে। তাহলে এটা সমান অংশের লভ্যাংশ, সমান ভাবে পাবে কত, এই 9,600 কে 3 দিয়ে ভাগ করলে 3200 করে পাবে। এটা এই 3200 টাকা সবাই পাবেই, এটা মানে প্রথম জনে পাবে, দ্বিতীয় জনে পাবে, তৃতীয় জনে পাবে। আর বাকি ভাগ করতে বাকি আছে কোন টাকাটা এখনো, এই 4,800 টাকাটা। এই টাকাটাকে তখন এরা এই আনুপাতিক ভাগহারে বের করতে হবে। এই যে মূলধন অনুপাতে, এই মূলধনের অনুপাতে আনুপাতিক ভাগহারে কোন টাকাটা ভাগ করতে হবে, এই যে টাকাটা। হ্যাঁ, এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করবো। আর এটাকে সমান ভাগে ভাগ করতে হবে, মানে কয়টা ভাগ করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এটাকে সমান ভাগে ভাগ করা মানে 3 দিয়ে ভাগ করব, আর এইটাকে আনুপাতিক ভাগহার বের করব। করে যে টাকাটা বেরাবে প্রত্যেককে, তার সঙ্গে এই যে 3200 টাকা সবার পাওনা আছে একটা সমান টাকা, সেটা এই সমান এটার সঙ্গে যোগ করে দেবো প্রত্যেকের সাথে। প্রথম বন্ধু তাহলে মোট লভ্যাংশ, দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ, তৃতীয় বন্ধু মোট লভ্যাংশ, আমাদের সব বেরিয়ে চলে আসবে। অঙ্কটা বুঝতে পারলে?
তাহলে অঙ্কটা আগে মূলধন অনুপাত বের করলাম, লাভের 2/3 অংশ কত বের করে নিলাম, বাকি লাভ সেটা বের করে নিলাম। এবার এই যে 2/3 অংশ সেটাকে সমান ভাগে ভাগ করা মানে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 জন আছে বলে। আর এই 4800 টাকাটাকে আমরা মূলধন অনুপাতে ভাগ করে নেব, ভাগ করে নিয়ে তাই সমান অংশের টাকাটা মূলধন অনুপাতের টাকার সঙ্গে যোগ করে দেবো প্রত্যেকের সঙ্গে, তার মানে 3200 টাকা করে যোগ হয়ে যাবে, দিয়ে কার কত লাভ সেটা বেরিয়ে চলে আসবে। আচ্ছা 5 গেল, 6 অঙ্কটা এটাও সহজ অঙ্ক, এটা থেকে আরো সহজ আমার মনে হয় যে 6 অঙ্কটায় যে এই 3 জনের মূলধন দেওয়া আছে, মূলধন অনুপাত বের করে নিলাম 3 জনের, আর মোট লাভ 13,400 বলেছে, তাই তো? সেই 13,400 থেকে আমরা 13,400 টাকা মোট লাভ, এখান থেকে কিস্তি দেওয়া মানে ব্যাংক থেকে টাকা ধার করলে একটা এই দিতে হয়, সুদ দিতে হয়, সেটাকে সুদ প্লাস একটা আসল একটা অংশ দুটো মিলে সেটাকে কিস্তি বলা হয়, মানে সুদের টাকাটা প্লাস কিছু আসল। তাহলে আমি কি হবে, একদিন এইভাবে শোধ করতে থাকলে আসলটা কমতে 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 একদিন শেষ হয়ে যাবে, মানে টাকাটা শোধ হয়ে যাবে, লোনটা শোধ হয়ে যাবে। সেই টাকাটা দিচ্ছে, যেটা একটা নির্দিষ্ট করে দেয় ব্যাংক, সেটাকে প্রিমিয়াম বলা, ইংলিশে, বাংলায় বলা হয় কিস্তি, ইংলিশে প্রিমিয়ামটা, হ্যাঁ, বিয়োগ করলে কত হলো 8,400। তার মানে কি হলো, তাদের লাভ হয়েছিল 13,400, তার থেকে কিস্তির টাকাটা বাদ দিল, ব্যাংকের কিস্তির টাকা বাদ দিয়ে পড়ে থাকলো 8,400। এই টাকাটাকে তারা তখন কি করলো, মূলধন অনুপাতে যে আছে সেই অনুপাতে ভাগ করলো। তাহলে বুঝতে পারলে কিস্তি দেওয়া হলে কি, কিস্তি মানে প্রিমিয়াম, ইংলিশে বলা হয় প্রিমিয়াম। প্রিমিয়ামের টাকাটা লাভের থেকে বাদ দিয়ে বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটাকে তখন আমরা কি অনুপাতে ভাগ করে দেবো, মূলধন অনুপাতে ভাগ করে দেবো। এই অঙ্কটা তাহলে নিশ্চয় করতে পারছো। আচ্ছা 7 অঙ্কটা দেখো, দেখি দিই। 7 অঙ্কটা কি বলেছে, 2 বছরের মধ্যে ফেরত দিলে এটা হবে, সেটা এখানে গুরুত্বপূর্ণ না। 3 জনের আছে এখানে, 3 জনের মূলধন অনুপাত বের করে নিলাম, দিয়ে তাদের দেখা হলো লাভ হয়েছে কত, 30,400 টাকা আয় হয়েছে, মানে লাভ আসলে এটা। এবার কি করলো, এই 30,400 টাকাটা মূলধন অনুপাতে কে কত টাকা বের করে নিলাম আমরা। আচ্ছা এখানে মূলধন অনুপাতটা কত আসবে, নিশ্চয়ই 7 অঙ্কটার ক্ষেত্রে মূলধন অনুপাত আসবে কত, 6,000, 8,000 আর 5,000, তার মানে 6, 8, 5, তাই তো? 6,000, 8,000, 5,000। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, 6,000, 8,000 = 5,000, তার মানে 6, 8, 5 অনুপাতটা হলো তো। তাহলে তাদের মূলধন অনুপাত পেয়ে গেলাম। আচ্ছা লাভ হয়েছে কত টাকা, 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে, 30,400 ইনটু আনুপাতিক ভাগ, 6, 8, 5 যোগফল যা আসবে এটা 30,400 ইনটু 6 এর এটা 19 আসবে বোধহয়, 5, 13, 6, 19, 19 দিয়ে কেটে গেলে 19 1 19, 11 114, 45 95, 6, 1600 আসবে, তার মানে 9,600 টাকা। হ্যাঁ, একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর লাভ বেরিয়ে আসবে। দ্বিতীয় বন্ধুর লাভ কত আসবে, 1600 ইনটু 8 আসবে, তারপরে 12,800 টাকা আসবে। তৃতীয় বন্ধুর লাভ ওটাও বেরিয়ে চলে আসবে, 1600 ইনটু, আমি এটা একবারই করে দিচ্ছি, দেখাচ্ছি না আনুপাতিক ভাগাড়টা, হ্যাঁ তোমরা দেখি করবে পুরোটাকে। এটা 5 গুণ আসবে, তার মানে 8,000 টাকা। এবার কি বলেছে, তাহলে কে কত আগে লাভ পেলো সেটা পেয়ে গেলাম আমরা। এবার এই যে টাকাগুলো তারা দিয়েছিল এগুলো সব ধার করে দিয়েছিল, সেই জন্য তাহলে প্রথম বন্ধু লাভ থেকে প্রথম বন্ধু যে টাকাটা ধার করেছিল 6,000 টাকাটা বাদ দিতে হবে। দ্বিতীয় বন্ধু লাভ থেকে দ্বিতীয় বন্ধু ধার করেছিল 8,000 টাকা, সেটা বাদ দিতে হবে। তৃতীয় বন্ধু লাভ থেকে তৃতীয় বন্ধু ধার করেছিল 5,000 টাকা, সেটা বাদ দিতে হবে। এই তিনটে বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে হাতে থাকবে, অর্থাৎ কি তারা টাকাটা আগে ভাগ করে নিল, যে যেটা ঋণ করে নিয়ে এসেছিল টাকাটা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেই ঋণের টাকাটা শোধ করে দিল। শোধ করে দেওয়ার পরে যে টাকাটা পড়ে যাবে তাদের অনুপাত বের করে দিতে হবে, এবং সেটা দেখবো সেটা এইটাই আসছে অনুপাতটা। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারলে, প্রথমে তাদের মূলধন অনুপাত বের করলাম, লাভের টাকাটা কে কত পেলো বের করে নিলাম, নেওয়ার পরে এই যে টাকাগুলো ধার করে নিয়েছিল প্রথম জন এই টাকাটা লাভ পেলো আর ধার করেছিল 6,000 টাকা, তাহলে 6,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, যে টাকাটা হাতে থাকছে সেই টাকাটাকে তখন আমাদের অনুপাত করে দেবো। অনুপাতটা অবশ্যই দেখবো সেটা এই অনুপাতে আবার ফিরে আসছে 6:8:5। তাহলে 7 অঙ্কটা গেল। আমরা 8 অঙ্কটাও একটু বলে দিচ্ছি। আচ্ছা 8 অঙ্কটাও দেখো, ওই 8 অঙ্কটা প্রথমে 3 জনের মূলধন অনুপাত বের করে নিলে, মূলধন অনুপাত বের করার পর লাভের 2/5 অংশ টাকা বের করে নেবে, তাই তো? লাভের
2/5 টাকা মূলধন অনুপাত বের করার পর ওই যে 29,260 ইন্টু 2/5 এই টাকাটা বের করে নেব কত, হ্যাঁ 5 দিয়ে কেটে গেলে কত আসবে দেখো, 5 5 25, এটা 8 এর অঙ্কের ক্ষেত্রে 5 5 25, 42, 5 8 40, 2 26, 5 5 25, 5 2 এটা গুণ করলে যা আসবে, একটা 2 গুণ 4 10 0 থেকে 17 7 থেকে 11,704। বাকি লাভটাও আমরা বের করে নেব। বাকি লাভ 29,260 থেকে এই 11,704টা বাদ দিয়ে দেবো, হ্যাঁ তো এটাকে কিছুটা বেরিয়ে আসবে। এবার এই টাকাটাকে তারা কিভাবে ভাগ করেছে বলে দিয়েছে দেখো, 2/5 টাকাটাকে কাজের অনুপাতে, এই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে? 3:2:2 কাজের অনুপাতে ভাগ হবে। আর এই টাকাটা কি অনুপাতে ভাগ হবে? তারা যে মূলধন দিয়েছিল, মূলধন অনুপাত কত তাদের? 12 15 11, 12:15 তাদের মূলধন অনুপাত আগে বের করে রাখবো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কি? তাহলে আমাদের তাদের তিনজনের মূলধন অনুপাত আগে বের করে রাখবো। এবার মোট লাভ 29,260, তার 2/5 কত আমরা বের করে নিলাম। সেই টাকাটা বলেছে কাজের অনুপাতে ভাগ হবে, সেই আনুপাতিক ভাগ হার দিয়ে বের করবো, কিন্তু উপরে লিখে রাখবো কাজের অনুপাতে। কাজের অনুপাতে প্রথম জন বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে। আর বাকি লাভটাও বের করে নিয়েছি, 11,732, যে একটা কিছুটা টাকা বেরিয়ে আসবে, এটা বিয়োগ করলে সেই টাকাটা তাদের মূলধনের অনুপাত অর্থাৎ 12:15:11 অনুপাতে ভাগ করা হবে, হ্যাঁ করে দিয়ে তখন প্রথম জনের মোট লাভ এই কাজের অনুপাতের টাকা, মূলধন অনুপাতের টাকা যোগ হবে, দ্বিতীয় বন্ধুর মোট লাভ কাজের অনুপাত মূলধন অনুপাত টাকা যোগ হবে, তৃতীয় বন্ধুর মোট লাভ হবে কি এই কাজের অনুপাত আর মূলধন অনুপাত, এই টাকাগুলো যোগ হবে। করে দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে লাভের টাকাটাকে আগে দুটো ভাগে ভাগ করে নিয়ে যাচ্ছে, একটা 2/5 আর একটা বাকি টাকা, সেটাকে কাজের অনুপাতে একটা মূলধন অনুপাতে বের করে নিয়ে আমরা অঙ্কটাকে করে যাচ্ছি। এবার শেষ অঙ্ক যেটা 9 অঙ্ক, যেটা হচ্ছে আমাদের শেখার প্রয়োজন যেটা, হ্যাঁ মানে এই 10-এর সিলেবাসের উপযোগী এটা 9 অঙ্কটা, যেটাকে আমরা শিখতে যাচ্ছি। আসলে এই যে আগের অঙ্কগুলো 8 পর্যন্ত অঙ্কগুলো আমরা করলাম, দেখবে সব এই ধরনের অঙ্কগুলো আমাদের প্রায় আগে করেছি। আমরা কোনো না কোনো ক্ষেত্রে করেছি বা কাছাকাছি টাইপের অঙ্ক কিছু অঙ্ক করেছি আমরা, যেগুলো আমাদের নতুন করে শেখার তেমন কিছু ছিল না, হয়তো কিছুটা সামান্য একটু জটিলতা ঢুকিয়েছে, কিন্তু যেটা হচ্ছে মিশ্র অংশীদারি। এবারে এই যে 9 অঙ্কটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? এটা মিশ্র অংশীদারির উপর, হ্যাঁ মিশ্র অংশীদারি এই 9 অঙ্কটা। এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করবো খুব ভালো করে দেখে নেবে এটা, এবং এই ধরনের অঙ্ক এই 9-এর পর থেকে অঙ্কগুলো আসে বেশি। একটু ভালো করে দেখো 9-এর অঙ্কগুলো কিভাবে করছি আমরা। 9 অঙ্কটা কি বলেছে? বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা দেবী যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে দিল। 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা দিল, দিয়ে বছরের শেষে এত টাকা লাভ হলো। তাহলে লাভ থেকে কি কত টাকা পেল? এই যে অঙ্কটা মিশ্র অংশীদারি কারবারের প্রথম অঙ্ক আমরা শুরু করছি আজকে। তা এখানে কিন্তু সরাসরি মূলধন অনুপাত বের করবো না, আগে এই মিশ্র অংশীদারি কারবারে একটা কথা আছে, যে টাকাটা যত মাস কাটবে তত দিয়ে গুণ করতে হবে, করে আমাদের একটা বলা হয় সেটাকে কার্যকরী মূলধন। তাহলে প্রথমে কে আছে? প্রদীপ বাবু আছে। তো তাহলে প্রদীপ বাবুর কার্যকরী মূলধন, প্রদীপ বাবুর কার্যকরী মূলধন কি করে করছি দেখো, হ্যাঁ খুব ভালো করে দেখবে এটা। প্রদীপ বাবু বছরের প্রথমে কত টাকা দিয়েছিল? 24,000 টাকা। 24,000, এই টাকাটা 5 মাস পর্যন্ত তার খাটলো, কোনো অসুবিধা নাই, 5 মাস সে 24,000 টাকাই রেখে দিয়েছে। কিন্তু কি হলো, 5 মাস পরে সে 4,000 টাকা আরো 4,000 টাকা যোগ দিয়ে দিল। তার 5 মাস পরে প্লাস এই 24,000 তো শুধু থাকলো না, এই 24,000 তো থাকছে, প্লাস আরো কত দিয়েছে? 5,000 টাকা দিয়েছে। তাহলে 5 মাস পরে না 4,000 দিয়েছে। 5 মাস পরে কি ঘটলো? সে তো প্রথমে 24,000 দিয়েছিল, সেটা তো থাকছে, প্লাস আরো কত দিয়েছে? 4,000 টাকা দিয়েছে। টোটাল যে 28,000 হয়ে গেল। এইটা বাকি আর 1 বছরে ক মাস আছে? 7 মাস আছে, সেই জন্য 7 দিয়ে গুণ হবে। অর্থাৎ যে টাকাটা যত মাস খাটবে তত দিয়ে গুণ হয়, সেটাই হলো কার্যকরী মূলধন বলে। সেটাকে কি বলা হয়? কার্যকরী মূলধন। খুব ভালো করে মনে রাখবে যে এইটা ওই অংশীদারি কারবারের মিশ্র অংশীদারি অঙ্কগুলোকে আমরা কার্যকরী মূলধন হিসাবে অঙ্কগুলোকে করে যাব। কিভাবে করছি? প্রদীপ বাবুর যে 24,000 টাকাটা প্রথমে 5 মাস খেটেছে, 5 দিয়ে গুণ হলো, প্লাস এবার 5 মাস পরে সে 24,000 টাকা তো আছেই, প্লাস সে আরো 4,000 টাকা দিল। সেইটাকে বাকি আর 1 বছরে ক মাস আছে? 7 মাস পরে আছে, সেই জন্য 7 দিয়ে গুণ হয়ে গেল। হ্যাঁ, এটা হলো মিশ্র অংশীদারি কারবারের নিয়ম এটা।
এটা 5 দিয়ে গুণ করলে 1,20,000 টাকা, আর এটা 28,000 এর 7 দিয়ে গুণ, 28,000 গুণ 7, 1,20,000 যোগ 0 0 0 7 8 56 6 5 আর 2 14 আর 5 19,600 টোটাল যোগ করলে 3,16,000 টাকা। এটা প্রদীপ বাবুর মূলধন হলো। আর আমিনা বিবির কার্যকরী মূলধন, একই ব্যাপার হবে। এটাও কিরকম হবে, সে কত টাকা দিয়েছিল বছরের প্রথমে? 30,000। সে কিন্তু কোনো টাকা পয়সা তোলেনি, কিছু করেনি। 30,000 টাকা দিয়েছে, একবার বছরের প্রথমে দিয়েছে, বছরের শেষে গিয়ে তার হিসাবটা হচ্ছে। এক বছরের সিজন মানে 12 মাসের সিজনটা 12 দিয়ে গুণ, এক বছর মানে 12 মাস, 12 দিয়ে গুণ হলো 3,60,000 টাকা। এত টাকা। এটা কার হলো? আমিনা বিবি কার্যকরী মূলধন। এটা কিন্তু আসল মূলধন না, কার্যকরী মূলধন। হ্যাঁ, তাদের লাভ তাদের এই অনুপাতে তাদের কিভাবে তারা লাভ পাবে। তাহলে অতএব প্রদীপ বাবু ইস্টু আমিনা বিবি কত হলো? 3,16,000 ইস্টু 3,60,000। আচ্ছা, 316 ইস্টু 360 দিয়ে এটা দেখো কাটবে 4 দিয়ে কাটবে, 4 7 28, 304 9 79 ইস্টু 90, আর কাটবে না। 79 ইস্টু 90 হয়ে গেল তাদের মূলধন অনুপাত, বা এটাকে লাভের অনুপাতও বলতে পারি। এবার যে মোট লাভ হয়েছে কত টাকা? 19,000 টাকা, তাই তো? তাদের মোট না, ওইটা কোনটা? এই 27,716 মোট লাভ। তখন হচ্ছে প্রদীপ বাবুর লভ্যাংশ। এবার প্রদীপ বাবুর লভ্যাংশ আমরা কি করে পাবো? 27,716 ইন্টু আনুপাতিক ভাগ হার। এই পরেরটুকু আর কোনো অসুবিধা নেই, তোমরা করে দিতে পারবে। আনুপাতিক ভাগ হারে এই যে মূলধন অনুপাত বেরোলো, বা লাভের অনুপাতও বলতে পারি, একই কথা। সেই অনুপাতে আমরা তখন আনুপাতিক ভাগ হারে এটাকে বের করে দেবো। কিন্তু মূল জিনিসটা হচ্ছে এখানে, ফোকাসটা করো এই জায়গাটা। হ্যাঁ, এই যে আমরা কি বের করলাম, এটাকে বলা হয় কার্যকরী মূলধন বলা হয়। অর্থাৎ যখন কোনো অংশীদারি কারবারে কেউ কম বেশি মাস টাকা খাটাবে, বছরের প্রথমে এক সময় না দিয়ে কম বেশি আগে পিছু দিতে পারে, বা মাঝে কোনো সময় টাকা তুলে দিতে পারে, কখনো দিতে পারে, সেই ধরনের অঙ্কগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। সেই মিশ্র অংশীদারি কারবারগুলোকে আমরা কিভাবে আগাবো? কার্যকরী মূলধন এইভাবে এইভাবে বের করো। তা প্রদীপবাবু কার্যকরী মূলধন কত হয়ে গেল? বছরের প্রথমে 24,000 দিয়েছিল, সেটা 5 মাস খাটলো। 5 মাস পরে সেই 24,000 তো আছে, প্লাস আরো 4,000 টাকা দিয়েছে বলে এটা যোগ হলো। যদি কোনো কারণে তুলে নিত, তাহলে কি যোগ না করে কি করতাম? এখানটা বিয়োগ করতাম। হ্যাঁ, একই রকম ভাবেই হতো, যোগ না হয়ে এটা বিয়োগ হতো যদি তুলে নিত টাকাটা। কিন্তু বাকি আর কমাস পরে আছে, 1 বছর হতে 7 মাস, সেই জন্য 7 দিয়ে গুণ হলো, পরে আমরা এই টাকাটা পেলাম। আর আমিনা বিবি সে তো বছরের প্রথমেই দিয়েছে, একবারে দিয়েছে, আর টাকা তোলেওনি বা টাকা দেয়নি। আর সেই বছরের শেষে গিয়ে হিসাব হচ্ছে, মানে 12 দিয়ে গুণ হবে এটা, 1 বছরে 12 মাস গুণ করে এটা পেলাম। তাদের মূলধন অনুপাত বের করে নিলাম, সেই অনুপাতে তখন লাভটাকে বের করে দিলাম। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, অংশীদারি কারবারে কি মিশ্র অংশীদারি, একটা অঙ্ক আমি করে দিলাম আজকে। এই মিশ্র অংশীদারি কারবারটা হচ্ছে, এই অংশীদারি কারবারে আমাদের মানে 10 সিলেবাসের প্রধান অংশ এটা। হ্যাঁ, আগের যে অংশটুকু করলাম সেটা হচ্ছে সরল অংশীদারি, 8 পর্যন্ত, 1 থেকে 8। সেগুলো আমরা শিখে এসেছি, দেখবে যে কোনো সময় করে এসেছি, ওটা নিয়ে অতটা আমাদের সমস্যা হবে না। সমস্যাটা এবার এখান থেকে একটু শুরু হতো, তা সেটা আমি শিখিয়ে দিলাম। মোট কথা মনে রাখবে, টাকা দিলে যোগ, আর যদি তুলে নেয় তাহলে কি হবে? বিয়োগ হবে। এইভাবে আমরা আমাদের অংশীদারি কারবারগুলোকে এগিয়ে যাব। তোমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে, যদি না করো আমি তো পরের দিন আবার কিছু পাঠিয়ে দেবো, সেগুলো করবে। আজকে আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট আমরা পরের দিন পাঠাবো হচ্ছে সোমবার। আমি সোমবার আবার পাঠাবো, আজকে পাঠিয়ে দিচ্ছি, এরপরে সোমবার আবার পাঠাবো।